আসসালামু আলাইকুম, শুভ সকাল। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বৈশাখী টিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান সবার ডাক্তারে। অনুষ্ঠান সঞ্চালনায় আপনাদের সাথে আছি আমি ডাক্তার মোহাম্মদ রাজীব আলামিন। আমাদের সবার ডাক্তার অনুষ্ঠানটির মূল লক্ষ্য উদ্দেশ্যই হচ্ছে গণমানুষের মধ্যে স্বাস্থ্য বিষয়ক সচেতনতা তৈরি করা এবং সমাজ থেকে স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন কুসংস্কার কুপ্রথা আছে সেগুলোকে প্রতিহত করা। এছাড়াও অপচিকিৎসা এবং অপচিকিৎসককে প্রতিহত করাও আমাদের একটা মূল লক্ষ্য উদ্দেশ্য। আমাদের সবার অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে মেডিকমের সৌজন্যে। আমরা প্রতিদিনই একটি করে স্বাস্থ্য বিষয়ক সমস্যা নিয়ে কথা বলার চেষ্টা করি এবং আমাদের সাথে উপস্থিত থাকেন একজন করে বিশেষজ্ঞ অতিথি চিকিৎসক। সেই আলোকেই আমাদের সাথে আজকে উপস্থিত আছেন বৈশাখী টিভির সেটে দেশের স্বনামধন্য শিশুরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর আলামিন মৃধা স্যার। আমি অধ্যাপক আলামিন মৃধা স্যারকে বৈশাখী টিভির সেটে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে গরমে শিশুর যত্ন। আপনারা জানেন গরমকাল চলছে, গ্রীষ্মকাল চলছে। বৈশাখ এবং জ্যৈষ্ঠ এই দুটি মাসে আমাদের গ্রীষ্মকাল, এবং এই গ্রীষ্মকালে প্রচণ্ড গরম থাকে, সাথে সাথেই আবার মাঝে মাঝেই প্রচণ্ড বৃষ্টির সম্মুখীন আমরা হই। এই সময়ে শিশুরা বিশেষ কিছু রোগের ঝুঁকিতে থাকে। আমরা সেই বিষয়ে স্যারের সাথে আলোচনা করব। আপনারা সরাসরি স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে আমাদের স্যারের সাথে কথা বলতে পারবেন। অধ্যাপক আলামিন স্যার, আমি প্রথমে আপনার কাছে জানতে চাইবো স্যার, গরমে কোন কোন রোগের ঝুঁকি বেড়ে যায় শিশুদের মধ্যে? আপনাকে ধন্যবাদ। গরমের সময় সাধারণত দেখা যায় যে ডায়রিয়া জনিত অসুখ এবং ভাইরাস জনিত অসুখ। ভাইরাসের ভিতরে সাধারণত ইনফ্লুয়েঞ্জা এবং কফ অ্যান্ড কোল্ড। এখন ডেঙ্গি অল সিজন কিন্তু রয়ে গেছে, এখনও ডেঙ্গি হচ্ছে এটা। এবং ব্যাকটেরিয়া জনিত অসুখের জন্য সাধারণত হচ্ছে নিউমোনিয়া বেশি হয়। এছাড়া ভাইরাসের আরেকটা অসুখ বেশি হয়, সেটা হচ্ছে ব্রঙ্কোলাইটিস। সাধারণত দেখা যায় যে গরমের সময় হচ্ছে বেশি পীড়া দেয় যদি ডায়রিয়া হয় বাচ্চাদের। আচ্ছা স্যার, দেখা যাচ্ছে যে বাচ্চারা খুব পছন্দ করে এই সময় আইসক্রিম খেতে বা বিভিন্ন জুস খেতে, বাজারের জুস, রাস্তাঘাটে অনেক সময়, সেগুলোর কারণে কি ডায়রিয়া বেশি হচ্ছে? এটা হচ্ছে যে এটা একটা কারণ। আর একটা হয়েছে কি যে খাবারগুলো কিন্তু হচ্ছে ডিকম্পোজ হয়ে যায় গরমের সময় বেশি। এই সময় দেখা যায় যে খাবারের সঙ্গে কিছু কিছু ব্যাকটেরিয়া ঢুকে যায়। আর এমনি যে এনভায়রনমেন্টেও কিন্তু হচ্ছে ভাইরাসের প্রভাব বেশি হয়, যার জন্য হচ্ছে যেসব ভাইরাস এবং ব্যাকটেরিয়া দিয়ে হয় এবং খাদ্য দ্বারা হয় সেগুলো কিন্তু সব সময় দেখা যায় যে গরমের সময় বেশি। আচ্ছা স্যার, যেহেতু আমাদের দেশে ডায়রিয়া খুব কমন এবং শিশু মৃত্যুর অন্যতম একটা প্রধান কারণ ডায়রিয়া, আমরা আসলে ডায়রিয়া সম্বন্ধেই জানতে চাচ্ছি। একদম বেসিক সংজ্ঞা যেটা ডায়রিয়ার, কোন অবস্থাটাকে আমরা ডায়রিয়া হিসেবে সংজ্ঞায়িত করতে চাই? একবার বা দুইবার পাতলা পায়খানা হলেই কি আমরা ডায়রিয়া বলবো? না, এটা না। দেখা যায় যে যেসব বাচ্চা সাধারণত বুকের দুধ খায় তাদের কিন্তু এমনিতেই পায়খানা বেশি হয়। দেখা যায় যে কারো হচ্ছে 4 বার 5 বার, এগুলো কিন্তু স্বাভাবিক অবস্থায় কিন্তু আমরা ডায়রিয়া বলি না। বলা হয় এটাকেই যে যদি স্বাভাবিক অবস্থার তুলনায় অনেক বেশি পানি সহকারে দিনে 3 বারের বেশি যদি হচ্ছে পাতলা পায়খানা করে এবং যেটা হচ্ছে আগেকার তুলনায় অনেক বেশি, এটাকে কিন্তু আমরা ডায়রিয়া বলি। অন্যগুলো কিন্তু আমরা ডায়রিয়া বলি না। বুকে দুধ খাওয়ার জন্য অল্প করে পায়খানা হলো, মা বলে যে হচ্ছে একটু করে পায়খানা হতেই থাকে, এগুলো কিন্তু ডায়রিয়া না। আচ্ছা স্যার, স্যার আমরা কারণটা নিয়ে ইতিমধ্যে বলেছি, আপনি আলোচনা করেছেন। তারপর আমরা স্যার জানতে চাইবো আসলে কী কী ঝুঁকিপূর্ণ আচরণ আছে যেগুলোর কারণে ডায়রিয়া বেশি হয়? আমাদের মনে রাখা লাগবে যে আমরা যদি খাদ্য গ্রহণ করা, খাদ্য প্রিপেয়ার করা, এগুলো এবং হচ্ছে প্রতিটা মুহূর্তে হাতের যত্ন করা। হাতের যত্ন বলতে কি, খাবারের আগে এবং খাবার তৈরি করার সময় এগুলো জায়গাতে যদি আমরা হ্যান্ড ওয়াশ না করি তাহলে কিন্তু হচ্ছে বেশি ঝুঁকি থাকে। এবং কি ধরনের খাবার আমরা খাচ্ছি এগুলো, যেহেতু এটা পানি বাহিত এবং পানি কি ধরনের খাচ্ছি এই জিনিসগুলো আমাদের খেয়াল করা লাগবে যে এটা হয়। আর আরেকটা হচ্ছে যে গরমের সময় যদি দেখা যায় যে বাচ্চা যদি বেশি বাইরে আউটডোর গেমস করে এবং সেখানে হচ্ছে অনেক গরমের মধ্যে খেলাধুলা করলো, সেই জায়গাতে কিন্তু সে এক্সপোজ হতে পারে বেশি। আর বাইরের খাবারগুলোর ভিতরে, বাইরের যে কোনো খাবারে দেখবেন যে আমাদের ঢাকা শহরে বিশেষ করে যে আমরা যেহেতু সাপ্লাই পানি বেশি থাকে, তো বাড়ি ছাড়া, আমরা বাসা বাড়ি ছাড়া, রেসিডেন্সিয়াল ইয়া ছাড়া অন্য জায়গাগুলোতে কিন্তু যেগুলো পানি ব্যবহার করা হয়, যেগুলো হচ্ছে স্ট্রিট ফুড আমরা বলি, রাস্তায় খাবারগুলো, এই খাবারগুলোতে কিন্তু যেগুলো পানি ব্যবহার করা হয়, দু একটা ইয়ে ছাড়া ম্যাক্সিমাম জায়গায় কিন্তু স্বাভাবিক পানি মনে করে যে এগুলো কিন্তু সেফ, কিন্তু আসলে কিন্তু আমাদের পানিটা যেগুলো হচ্ছে ইয়েতে আসে সেটা কিন্তু সেফ না। তো এই যে পানিবাহিত অসুখগুলোর মধ্যে মেইনলি কিন্তু ডায়রিয়ার সঙ্গে অন্যগুলো যেমন টাইফয়েড ফিভার এবং হচ্ছে হেপাটাইটিস এ, এগুলো কিন্তু ছড়ানোর সম্ভাবনা বেশি থাকে। কাজেই আমাদের এই জিনিসগুলো খাবার এবং হচ্ছে আমাদের দৈনন্দিন যে জিনিসগুলো ব্যবহার করতেছি এবং আমাদের বাচ্চাদের হচ্ছে কী ধরনের বাইরে যাওয়া এবং এগুলো যদি আমরা খেয়াল করি
তাহলেই কিন্তু আমরা ডায়রিয়া থেকে পরিত্রাণ পাই এবং হচ্ছে বুঝতে পারি যে কোন কোন জায়গায় থেকে ডায়রিয়াটা আসতেছে। জি স্যার, আপনার কথা থেকে আমরা দুইটা খুব মূল্যবান জিনিস জানতে পারলাম, যে একটা হচ্ছে সঠিক নিয়মে হাত ধোয়া। এইটা যদি আমরা করতে পারি তাহলে প্রতিহত করতে পারবো ডায়রিয়া জনিত এবং পানিবাহিত রোগগুলোকে। সাথে সাথে এই খাবার পানি যেটা আমরা আসলে সবসময় বলি, আমাদের যে সাপ্লাইয়ের পানি এটা আসলে কোনোভাবেই ড্রিঙ্কিং ওয়াটার না, এটাকে ড্রিঙ্কিং ওয়াটার বানাতে হবে। সেটা আমরা পানি ফিল্টার করে হোক বা আমরা পানি ফুটিয়ে হোক, যেভাবে। স্যার, ডায়রিয়া একবার দুইবার বা একদিনের জন্য ডায়রিয়া হয়েছে বাচ্চার, অথবা সে 4 বার বা 5 বার নরম পায়খানা করলো, এই অবস্থাতেই কি তাকে হাসপাতালে নিতে হবে, বা কখন আমরা হাসপাতালে নিব অথবা কখন আমরা বাসায় চিকিৎসা দিব, কোন অবস্থাটায়? আমরা মনে রাখবো যে ডায়রিয়াতে যদি শুধু পানি পানি আসে, যে পায়খানা শুধুই পানি এবং কোনো রক্ত নাই, কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় রক্ত আসে। আচ্ছা যদি পায়খানার সাথে যদি রক্ত আসে, এটা কিন্তু একটা খারাপ লক্ষণ। আচ্ছা, যে এটা হচ্ছে দেখা যায় যে ব্যাকটেরিয়া দিয়ে হয়েছে, এরকম মনে করা হয়। আর আরেকটা যদি দেখা গেল যে পায়খানা যদি একবার দুইবার বা 3 বার হলে আমরা ডায়রিয়া বলতেছি, কিন্তু দেখা যায় 3 বার 4 বারের বেশি হয়ে গেলেই বা 3 বার হয়ে গেলেও কিন্তু কেউ কেউ অসুস্থ হয়ে পড়ে। সেটা নির্ভর করে যে ও কী ধরনের ইয়েতে, মানে অর্গানিজম বা কী ধরনের হচ্ছে পজিটিভ জীবাণু দিয়ে আক্রান্ত হয়েছে। আমাদের এখানে হয় না, কিন্তু এখন কিন্তু আমাদের মাঝে মধ্যে হয়। যেমন কলেরিয়াতে যদি হয়, তাহলে কিন্তু মানে কি বলবো, একটা এপিসোড যদি হচ্ছে সে পায়খানা করে, সেও কিন্তু অসুস্থ হয়ে যায়। দেখেন যে হচ্ছে কয়েকদিন আগে আমরা দেখলাম যে বাইরের একটা দেশে যে প্রায় 167 জন বাচ্চা কিন্তু কলেরাতে মরে গেছে। আমরা আলহামদুলিল্লাহ যে আমরা সেফ সাইডে আছি, কিন্তু এটা কিন্তু একটা কারণ। আবার হচ্ছে দেখা যাচ্ছে অনেকগুলো ডায়রিয়া যেগুলো ভাইরাস জনিত, যে রোটা ভাইরাস দিয়ে যেগুলো হয়, সেটা কিন্তু অনেকবার পায়খানা করেও কিছুটা সেফ সাইড থাকে, কিন্তু পায়খানার সঙ্গে যদি বমি যদি হয়, তাহলে বাচ্চা খুব দ্রুত অসুস্থ হয়ে যায়। তাহলে একটা বাচ্চা যদি হচ্ছে পায়খানার সাথে রক্ত যদি থাকে, গায়ে যদি জ্বর থাকে এবং বমি যদি বেশি থাকে, হ্যাঁ, তাহলে কিন্তু বাচ্চা যদি দ্রুত নিতে পড়ে, এই লক্ষণগুলো আমরা কিন্তু খেয়াল রাখা লাগবে। একটা স্যার ফোন আছে, একজন দর্শক হ্যাঁ, অপেক্ষা করছেন। সম্মানিত দর্শক, আপনার নাম পরিচয় বলে আমাদের প্রশ্ন করতে পারবেন। ওয়ালাইকুম আসসালাম, জি শুনতে পাচ্ছি আমরা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমরা শুনতে পাচ্ছি, প্রশ্ন করুন। জি, আমার হচ্ছে একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, আমার বাচ্চার বয়স হচ্ছে 1 মাস 10 দিন। জি, এখন রাতে হচ্ছে আমরা ফ্যানের বাতাস কি বাচ্চাকে দেওয়া যাবে প্রচন্ড গরমে? প্রশ্ন বুঝিনি, আবার বলেন একটু। ফ্যান দেওয়া যাবে কিনা এটা? ডাইরেক্ট ফ্যানের আমার বাতাসে প্রশ্ন রাখা হচ্ছে যাবে কিনা? যে আচ্ছা, জি, আমার আমরা বুঝতে বাচ্চার পেরেছি আপনার প্রশ্ন। জি স্যার, উনি জিজ্ঞেস করছিলেন বাচ্চার বয়স 1 মাস 10 দিন বয়স। 1 মাস 10 দিন ফ্যানের বাতাসে দেওয়া যাবে কিনা, প্রচণ্ড গরম। আপনি মনে রাখবেন যে বাচ্চা যদি আমাদের যেমন অস্বস্তি হয়, বাচ্চার কিন্তু একইভাবে অস্বস্তি হয়। আমরা এমনটা করব না যে যা বাচ্চা ঘেমে যায়, তাহলে ফ্যান দেওয়াতে কোনো অসুবিধা নাই। ফ্যানের স্পিড অনেক বেশি থাকলে বাচ্চার নিঃশ্বাস নিতে একটু অসুবিধা হয়। আমরা এমনভাবে ফ্যান দিয়ে রাখবো যাতে বাচ্চার স্বস্তি হয়। ফ্যান দেওয়াতে কোনো অসুবিধা নাই। ঘামকে প্রতিহত করতে হ্যাঁ, হবে, ঘাম অবশ্যই। যাতে না হয়। স্যার, আপনি বলছিলেন যে কখন আমরা হাসপাতালে নিব, রক্ত একটা কারণ, বাথরুমে রক্ত যায়। হ্যাঁ, কারণ হচ্ছে যে যদি বাচ্চার হচ্ছে পায়খানার সাথে যদি রক্ত আসে, জ্বর যদি থাকে, অনেক বেশি বমি করে, বলা হয় যে ঘন্টায় যদি 3 বারের বেশি যদি বমি করে, এটা একটা খারাপ লক্ষণ। ডায়রিয়া হচ্ছে দেখা যাচ্ছে 1 বার 2 বার, কিন্তু দেখা গেল যে তার হচ্ছে বমি হয়ে গেল, বমিটা অনেক বেশি হলো। হ্যাঁ, ঘন্টায় 3 বার, পারসিস্টেন্ট ভমিটিং আমরা বলি। এই লক্ষণগুলো দেখলে কিন্তু বাচ্চাকে আর হচ্ছে আমরা বাসায় রাখবো না, হসপিটালে দ্রুত পানি শূন্যতা দিয়ে চলে যাচ্ছে, এই বাচ্চাটাকে আমরা হাসপাতালে নিয়ে যাব, তাকে হয়তো আইভি স্যালাইন দিতে হতে পারে। জি স্যার, কোন কোন পরিস্থিতিতে আমরা অ্যান্টিবায়োটিক দিব, কোন কোন পরিস্থিতিতে অ্যান্টিবায়োটিক দিব না? কারণ দেখা যায় যে আমাদের এটা তো একটা সমস্যা থাকে যে আমাদের আশেপাশে যেই অপচিকিৎসকেরা আছেন বা ফার্মেসির লোকজন যারা আছেন, 1 বার 2 বার ডায়রিয়া নিয়ে গিয়েছে, পাতলাখানা নিয়ে গিয়েছে, গেলেই একটা অ্যান্টিবায়োটিক ধরিয়ে দিচ্ছে, অনেকগুলো ওষুধ ধরিয়ে দিচ্ছে, জিঙ্ক ধরিয়ে দিচ্ছে, গেলেই অনেকগুলো। আমাদের কাছে যখন আসে তখন 4-5টা বোতল নিয়ে আসছে বাচ্চারা। এই খুবই ভালো প্রশ্ন, যে আমরা মনে রাখবো যে প্রথম যদি মনে রাখি যে ডায়রিয়ার জন্য অ্যান্টিবায়োটিক লাগে না। আচ্ছা, এটা আমরা প্রথমে মনে রাখি। আর এক্সেপশনাল যেগুলো সেগুলো কিন্তু খুবই কম, আচ্ছা, যেগুলোতে লাগে সেই জায়গাগুলো বিবেচনা করে দেওয়া লাগবে। কারণ হচ্ছে অ্যান্টিবায়োটিকের জন্যই ডায়রিয়াটা হয়। তাহলে একদিকে হচ্ছে দেখা যাচ্ছে তার ডায়রিয়ার জন্য যে আক্রান্ত দেওয়া হয়েছে সেটার একটা ডায়রিয়া এত ভুগতেছে, আবার যদি আর একটা ওষুধের জন্য যদি হয়, তাহলে তো তার জন্য আরও অসুবিধা হয়ে গেল।
কাজে অ্যান্টিবায়োটিক ব্যবহার করার ব্যাপারে আমাদের খুবই সতর্ক হওয়া লাগবে এবং প্রয়োজন ছাড়া অ্যান্টিবায়োটিক আমরা ব্যবহার করব না। অ্যান্টিবায়োটিকের স্পেসিফিক ইন্ডিকেশন হচ্ছে যদি দেখা যায় যে তার হচ্ছে অনেক বেশি জ্বর এবং পায়খানায় রক্ত আছে, এটাই হচ্ছে তার আর একটা হচ্ছে যদি কলেরা যদি হয়, তা আমাদের এখানে দেখা যায় যে কলেরা হচ্ছে এখন হচ্ছেই না। আচ্ছা, আর কলেরা হচ্ছে এখন দেখা যাচ্ছে যে দু একটা হয় সেগুলোর জন্য কিন্তু আমাদের টিকা আছে, যার জন্য আমরা কিন্তু ওই দিকে বাদ দিতে পারি। আর একটা হচ্ছে যদি তাহলে রক্ত যদি থাকে, বেশি যদি জ্বর থাকে, একটা ইন্ডিকেশন যে আমরা দিব, তো এই ইয়েটা কিন্তু আমাদের খুবই কম। কাজে আমাদের অ্যান্টিবায়োটিকের কথা ভুলে গেলেও মানে কিছু যায় আসে না। ডায়রিয়ার ব্যাপারে সমস্যা হবে হ্যাঁ, না। আর একটা হচ্ছে জিঙ্কের ব্যাপারে এটা আসলো যে জিঙ্ক হলে দিলে হয় কি, যেসব বাচ্চার বমি থাকে সেই কয়দিনে আমরা জিঙ্ক দিব না, তার পরবর্তী সময়ে আমরা জিঙ্ক দিতে পারি, কারণ জিঙ্ক দিয়ে দেখা গেছে যে জিঙ্ক খাওয়ালে তাদের ডিউরেশনটা কমে। আচ্ছা, এই ক্ষেত্রে তারা হচ্ছে জিঙ্ক ব্যবহার করতে পারে। তো তাহলে দেখা যাচ্ছে যে ডায়রিয়ার জন্য খাবার স্যালাইন আর হচ্ছে জিঙ্ক, এই দুইটা হচ্ছে রিকমেন্ডেড হচ্ছে ইয়ে করা যায়। স্যার আমরা আসলে জানতে চাচ্ছিলাম যে অ্যান্টিবায়োটিক দেওয়ার আগে বা অ্যান্টিবায়োটিক যদি দিতেই হয় তার আগে কোনো স্পেসিফিক ল্যাব টেস্ট আছে কিনা, যে এই ব্যাকটেরিয়া এই ডায়রিয়াটা ব্যাকটেরিয়ার কারণে হচ্ছে না ভাইরাসের কারণে হচ্ছে, এটা বোঝার জন্য কোনো ল্যাব টেস্ট আছে কিনা বা প্রয়োজনীয় কিনা খুব বেশি? আমাদের হচ্ছে অ্যাজ এ হলি মনে রাখা লাগবে যে ডায়রিয়ার হচ্ছে মানে নির্ধারণের জন্য কোনো ল্যাব টেস্টের প্রয়োজন হয় না। জি। অ্যাজ ওয়েল কিন্তু আমরা ক্লিনিক্যালি আমরা বুঝতে পারি, এবং হচ্ছে এটা WHO রিকমেন্ডেশন আছে যে আমরা হচ্ছে রুগী দেখে এবং পায়খানার হচ্ছে অবস্থা বুঝে যে কেমন ধরনের পায়খানা হয় এবং পায়খানার সাথে কি আছে সঙ্গে, এটা দেখেই কিন্তু আমরা হচ্ছে বলতে পারি যে কি ধরনের অর্গানিজম ইয়ে হবে। একটা হচ্ছে যদি ওয়াটারি ডায়রিয়া যদি হয় তাহলে কতবার হলো এটা দেখে আমরা শারীরিক লক্ষণগুলো দেখে আমরা পানি শূন্যতা নির্ধারণ করব। এর পরবর্তী সময়ে যে আমরা কি ধরনের অর্গানিজম কি হতে পারে, একটা যদি ওয়াটারি ডায়রিয়া যদি হয় তাহলে বয়স যদি দেখা যায় যে 1 বছরের নিচে, তাহলে মোস্ট কমন অর্গানিজম হচ্ছে রোটাভাইরাস। এর পরবর্তী সময় অন্য ভাইরাসগুলো আছে, রাইনোভাইরাস বা হচ্ছে অন্য যেগুলো হচ্ছে অ্যাডিনোভাইরাস, এগুলো দিয়েও হয়, কিন্তু আমরা ইন্টারোভাইরাস এগুলো দিয়ে হয়, কিন্তু আমরা মনে রাখবো যে রোটাভাইরাস 1 নম্বর কারণ। এরপরে আসেন তাহলে এগুলোতে কিন্তু কোনো অসুবিধা হচ্ছে না যে আমরা ডায়াগনোসিসের জন্য আমাদের কিছু লাগছে না। অন্যগুলো হচ্ছে যে যেগুলোতে রক্ত আসতেছে, পায়খানার সাথে রক্ত মিশে যাচ্ছে, এর প্রধান কারণগুলো হচ্ছে যে শিগেলা, তারপরে হচ্ছে দেখা যাচ্ছে সালমোনেলা কিছু, আর এর সঙ্গে যদি অন্যগুলো হয় তাহলে দেখা যায় যে সালমোনেলা, শিগারা এবং জিয়ার্ডিয়া আর হচ্ছে ইন্টারমা হিস্টোলাইটিকা। তাহলে বয়স একটু বেশি হলে ওই জিয়ার্ডিয়া এবং ইন্টারমা হিস্টোলাইটিকা লাগতেছে। আর প্রথম দিকে দেখা যায় যে রক্ত থাকলে সেটা ব্যাকটেরিয়া হতে পারে, পরজীবী হতে পারে। হ্যাঁ, পরজীবী হতে পারে। তাহলে হচ্ছে শিগেলা কিন্তু আমার মনে রাখা লাগবে যে এটা হতে পারে। তাহলে শিগেলাগুলো আসেই কিন্তু হচ্ছে খাবারের সঙ্গে। তাহলে এই খাবারের ব্যাপারে আমাদের হচ্ছে সতর্ক থাকা লাগবে। তাহলে ডায়াগনোসিস, ল্যাবরেটরি ডায়াগনোসিসের জন্য যখন রক্ত থাকে তখন যদি আমরা স্টুলটা খালি পরীক্ষা করি তাহলে ওখান থেকে কিছু ইয়ে করা যায়, আর কালচার করলে পুরোটাই বোঝা যায়। মাইক্রোস্কোপে দেখা যায় যদি জিয়ার্ডিয়া হয় বা এন্টারমা হিস্টোলাইটিক হয় সরাসরি দেখা যায়, আর আমরা কালচার করলে আমরা সরাসরি বলে দিতে পারি যে এটা শিগেলা, সালমোনেলা বা ক্রিপ্টোস্পোরিডিয়াম সব বলে দেয়। কাজে আমাদের হচ্ছে শুধু স্টুল পরীক্ষা করারই প্রশ্ন উঠতেছে। আচ্ছা স্যার, ট্রিটমেন্ট প্রোটোকলটা কি? একটা মানুষের ডায়রিয়া হলো, এটা কোন অবস্থা পর্যন্ত বাসায় ট্রিটমেন্ট করবে, কোন অবস্থায় হাসপাতালে নিয়ে আসবে? ট্রিটমেন্ট প্রোটোকলটা তো আমরা জানি স্যার পানি শূন্যতার উপর ভিত্তি করে করেন আপনারা, সেটা স্যার একটু জানতে চাই। সেটা হচ্ছে যে আমরা মনে রাখবো যে এটা দেখেন আমাদের হচ্ছে চিকিৎসার টোটালি আমূল পরিবর্তন হয়েছে যখন এই খাওয়ার স্যালাইন তৈরি হয়েছে। খাওয়ার স্যালাইন তৈরি হওয়ার পর থেকে কিন্তু আমাদের মর্টালিটি রেট একেবারেই শূন্যের কোঠায় চলে গেছে। এটা বাংলাদেশের জন্য একটা বিশাল গর্বের বিষয়, যেটা গর্বের বিষয় যে বাংলাদেশে এটা হচ্ছে তৈরি হয়েছে, এবং গ্রাম লেভেল থেকে শুরু করে সবাই জানে যে ডায়রিয়ার জন্য প্রথমে খাওয়ার স্যালাইন দেওয়া লাগবে। তো এটাকে আমরা যেন ধরে রাখি, আমরা যেন অন্য চিকিৎসা না করি, তাহলে পানি শূন্যতা যাতে না হয়, প্রথমে আমি সঠিক নিয়মে খাওয়ার স্যালাইনটা তৈরি করব এবং বয়স ভেদে সঠিক নিয়মে দিব। আমি মনে রাখবো যে যদি 1 বছরের মতো বাচ্চা, 2 বছরের নিচে বাচ্চা হয় তাহলে 10 থেকে 12 চামচ পর্যন্ত যদি খাওয়ার স্যালাইন প্রতিবার পাতলা পায়খানা দেওয়া হয় তাহলে কমপক্ষে প্রাথমিক অবস্থায় বাড়িতে চিকিৎসা এটা করা সম্ভব। আর 2 বছরের উপর থেকে যদি হচ্ছে 5 বছর 6 বছর যদি হয় তাহলে দেখা যায় যে প্রায় এর হচ্ছে 200 ml মতো খাওয়ার স্যালাইন এটা একটু একটু করে খাওয়ায় আমি যাতে দিতে পারি। এরপরে বাচ্চা বয়স বেশি হলে যতটা খেতে পারে প্রতিবার পাতলা পায়খানার পরে। আমি যদি শুধু ডায়রিয়ার জন্য যদি খাওয়ার স্যালাইন যদি শুধু খাওয়াই তাহলেই কিন্তু বাচ্চাটা সেফ সাইডে থাকবে, এবং এটাই প্রথম চিকিৎসা, বাসার চিকিৎসা এটাই। হ্যাঁ, বাসার চিকিৎসা এটাই, যে খাওয়ার স্যালাইন দেওয়া। যখনই পাতলা পায়খানা হবে কোনো ওষুধ খোঁজার দরকার নাই, কোনো কিছু দরকার নাই, আমরা বাচ্চাকে সঠিক নিয়মে খাবার তৈরি করে খাবার যে খাবার খাচ্ছিল সেটা ফ্রেশ খাবারগুলো তৈরি করে দিব,
আর পাশাপাশি হচ্ছে খাওয়ার স্যালাইন খাওয়াবো। স্যার খাবার স্যালাইনটা কতটুকু পানির মধ্যে গুলবে? আমাদের এখানে আমাদের যে হচ্ছে খাওয়ার স্যালাইনগুলো আছে সেগুলো হচ্ছে যে আধা লিটার ফুটানো পানি ঠান্ডা করে আধা লিটার পানি মেপে নিয়ে ওইখানে হচ্ছে এক প্যাকেট আমরা হচ্ছে একটা মিশাবো। স্যাশে দিয়ে দিবে আধা দিয়ে লিটার দিবে। পানির মধ্যে। হ্যাঁ। একবার পানিতে গুলিয়ে ফেললে কতক্ষণ রাখা যাবে? এটা হচ্ছে অপটিমাম টাইম হচ্ছে 6 ঘন্টা। 6 ঘন্টার পরে সাধারণত এটা ডিকম্পোজ হয়ে যাওয়ার 6 সময়। ঘন্টার মধ্যে খাইয়ে ফেলতে হবে। হ্যাঁ, এর মধ্যে যেটা লাগবে, যে পরিমাণ লাগবে সেই পরিমাণে খাওয়াবো, অবশিষ্টগুলো আমরা ফেলে দিব। ফেলে দেবো। জি স্যার। স্যার প্রায় শেষ দিকে চলে আসছি আমরা। ভ্যাকসিন নিয়ে জানতে চাচ্ছি যে আমাদের ডায়রিয়া প্রতিরোধে কোনো ভ্যাকসিন আছে কিনা? ডায়রিয়া প্রতিরোধের জন্য ভ্যাকসিন আছে। দেখেন আমরা যদি মেইনলি দেখেন, আমি বলছি যে 1 বছরের আগে কিন্তু রোটা ভাইরাস একটা বিরাট একটা ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু রোটা ভাইরাস দিয়ে হয়। তাহলে এই রোটা ভাইরাসের টিকাগুলো কিন্তু এখন পাওয়া যায়। আচ্ছা, রোটা ভাইরাসের টিকাগুলো যদি সরকারিভাবে পাওয়া যাচ্ছে না তো? হ্যাঁ, সরকারিভাবে পাওয়া যাচ্ছে না, কিন্তু সরকার এখন চিন্তা করতেছে যে যে পরিমাণে ডায়রিয়া যেটুকু রয়ে গেছে, সবচেয়ে ভালো সংবাদ যে এখন কিন্তু ডায়রিয়ার রোগী মৃত্যুর হার একেবারেই কম, আচ্ছা। যেটা আগে অনেক বেশি হয়ে গেছে। ইভেন হসপিটালগুলোতেও যেগুলো হচ্ছে সিভিয়ার ডিহাইড্রেশন দু একটা যাচ্ছে, সেটাতে তো সবাই চিকিৎসা জেনে ফেলছে, যার জন্য আইপি ফ্লুইড লাগলেও ঠিক সময় মতো এবং সঠিক নিয়মে দিতে পারে। ম্যানেজমেন্টটা জানে এখন। ম্যানেজমেন্টটা এখন হচ্ছে খুব সহজ হয়ে গেছে এবং সবাই বুঝতে পারছে। তাহলে আমরা যে রোটা ভাইরাসের যে টিকাটা, এই টিকাটা সাধারণত 2 ধরনের টিকা পাওয়া যায়। একটা হচ্ছে দেখা যায় যে 6 সপ্তাহ থেকে শুরু করতে হয় এবং এটা 2টা ডোজ দিতে হয়। আর একটা টিকা পাওয়া যায় সাধারণত 3টা ডোজ দিতে হয়। তো যেটাই হোক, আমরা যদি 6 সপ্তাহ থেকে খুব কি দামি স্যার টিকাগুলো? খুব কি? টিকাগুলো হচ্ছে একেবারে কম দাম না। এটা আসলে যদি সরকারিভাবে থাকে আমরা মনে করি ঠিক, মানে এটা জনগণের জন্য সুবিধা হবে, যেহেতু আমাদের এখনো বাংলাদেশ যেহেতু ডায়রিয়া প্রবণ এলাকা। প্রবণ এলাকা, এবং এটা নিয়ে চিন্তা ভাবনা করা হচ্ছে যে হয়তো টিকা মানে সরকারিভাবে হয়তো দেওয়ার কোনো চিন্তা ভাবনা হবে। তো এটা মনে রাখবো যে তাহলে টিকা একটা রোটা ভাইরাসের আছে। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, আমরা যদি প্রথম 6 মাস যদি বুকের দুধ খাওয়াই, তাহলে কিন্তু দেখা যায় রোটা ভাইরাসের টিকার পরিমাণ ওই সমপরিমাণ কিন্তু অ্যান্টিবডি আমাদের তৈরি হয়ে যায় কাছাকাছি। যদি আমি বলবো না যে একেবারে ওই টিকার রিপ্লেসমেন্ট, কিন্তু বুকের দুধ আমরা বলি কি যে প্রথম 6 মাস শুধুই বুকের দুধ। প্রথমে শাল দুধ খেলো, তার পরবর্তী সময় শাল দুধের খাওয়ার পরে বুকের দুধ 6 মাস। 6 মাসের পরে বুকের দুধের পাশাপাশি পারিবারিক খাবার। তাহলে এই 6 মাস কিন্তু খুবই ইম্পর্টেন্ট বাচ্চার জন্য। যদি বুকের দুধ খায় তাহলে কিন্তু দেখা যায় ডায়রিয়া প্রতিরোধের অ্যান্টিবডিটাও পেয়ে যায়, এক ধরনের রোগ প্রতিরোধ রোগ ক্ষমতা তৈরি হয়ে যায়। ক্ষমতা। তাহলে এটাও কিন্তু একটা হচ্ছে ইয়ের মতো, যে আমার খাবারের যে বুকের দুধ খাওয়ানো, এটাও টিকার একটা অংশ আমি মনে করি। জি স্যার। তাহলে স্যার আমাদের যেহেতু আমরা গরমে শিশু যত্ন নিয়ে আলোচনা করছিলাম, তার মধ্যে আমরা আসলে ডায়রিয়া নিয়ে আজকে আলোচনা করলাম। আমরা সময় পেলে পরবর্তী সময়ে ডেঙ্গু নিয়ে আলোচনা করব আপনার সাথে। আমাদের মূল তাহলে মেসেজ, ডায়রিয়াতে আতঙ্কিত হওয়ার কিছু নাই, এবং রক্ত এবং বমি যদি অতিরিক্ত পরিমাণ না হয় তাহলে হাসপাতালে নেওয়ার কোনো বিষয় নেই, এবং খাবার স্যালাইনই প্রধান চিকিৎসা। স্যার ধন্যবাদ আপনাকে। স্যার আপনাকে আবারও আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি অধ্যাপক ডক্টর আলম মৃধা স্যারকে। আপনি স্যার আপনার ব্যস্ত সময় থেকে আমাদেরকে সময় দিয়েছেন। সুপ্রিয় দর্শকবৃন্দ, আশা করি আমাদের আজকের অনুষ্ঠান গরমে শিশুদের যত্ন, এখানে আমরা বিশেষ করে ডায়রিয়া বিষয়টা নিয়ে আলোচনা করলাম। ডায়রিয়া কেন হয়, কিভাবে ছড়ায়, কিভাবে আমরা ডায়রিয়াকে প্রতিহত করতে পারি, এবং যদি হয়েই যায় চিকিৎসাটা কিভাবে নিতে পারি। আমরা আতঙ্কিত হব না, আমরা শুধু অ্যান্টিবায়োটিক খেয়ে ফেলবো না। আশা করি আমাদের আজকের আলোচনায় আপনারা উপকৃত হয়েছেন। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকে বিদায় নিচ্ছি। আপনারা সবাই সুস্থ থাকবেন এবং নিরাপদ থাকবেন, এবং যে কোনো স্বাস্থ্য বিষয়ক সমস্যায় বাংলাদেশ মেডিকেল এবং ডেন্টাল কাউন্সিল কর্তৃক পূর্ণ নিবন্ধনপ্রাপ্ত কমপক্ষে এমবিবি চিকিৎসকের শরণাপন্ন হবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।